সেখানে এই ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে অনেকগুলা দল, মত এবং ব্যক্তি পর্যায়ে অনেকগুলো সংগঠনের একটা দীর্ঘ লড়াই ছিল। সেই লড়াইয়ে বাংলাদেশের সকল আপামর জনতা কোনো দলের অধীনে গিয়ে সে লড়াইটা নতুনভাবে করতে পারেনি, এবং যে লড়াইটা শুরু হয়েছিল ছাত্রদের মধ্য দিয়ে, সেই লড়াইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল আপামর যারা নাগরিক রয়েছেন সকলেই অংশগ্রহণ করেছেন, এবং দল মত নির্বিশেষে সকলেই ফ্যাসিস্ট হাসিনা যে রিজিম আছে, আমরা রিজিম কথাটা বলি, সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। এর মধ্যে হলো আমাদের সরকার যিনি প্রধান ছিলেন ফ্যাসিস্ট হাসিনা, উনি হলো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। তো আমরা সেখানে দেখেছি যে হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আইন বিচার বিভাগ যে রয়েছে, ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, সেখানে কিন্তু ফ্যাসিস্ট যে রিজিম রয়েছে সেটা এখনো বিদ্যমান রয়েছে, অর্থাৎ পুরো সিস্টেমটা এখনো রয়ে গিয়েছে। কিন্তু ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই অভ্যুত্থানটা হয়েছিল একটা দফার ভিত্তিতে। সেই দফাটা ছিল ফ্যাসিস্ট হাসিনার বিলোপ বা রিজিমের বিলোপ, এবং হলো নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, যা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো সেই কাজটার জন্যই কিন্তু যারা শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন তারা তাদের জীবনগুলো দিয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি সেই কাজগুলো একটা চলমান বিষয়, এবং সেই কাজগুলো বর্তমানে হচ্ছে না বিদায় যারা ছাত্ররা ছিলেন রাস্তায় এখনো আছেন, তারা তাদের জায়গায় ঐক্যবদ্ধ। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম হোক, বা তারা বাসায় ঘুমিয়ে থাকুক, বা বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানারে থাকুক, বা বিভিন্ন ভার্সিটির ক্লাসে তারা থাকুক, তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ। এটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন, রাজপথে তারা নেমে আসছে এবং দেশের সংকটে তাদের কার্যকারী ভূমিকা রাখছে। কিন্তু সেই সকল যারা ছাত্র রয়েছে তাদের পিছনে কিছু তরুণ ছিল, তাদের সাথে কিছু নাগরিক ছিল, আবল আবলা বৃদ্ধ বনিতা সকলেই একসাথে তাদের পাশে ছিল। কেউ তাদেরকে পানি দিয়ে হেল্প করেছে, কেউ তাদেরকে বাসায় আশ্রয় দিয়েছে, কেউ তাদের জীবন দিয়েছে। কিন্তু বাংলাদেশের যে নাগরিক যে সেকশনটা রয়েছে তারা তাদের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয় নাই। সো আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগে সেই নাগরিক সমাজকে একটি কমন গোল সেট করেছি। সেই কমন গোলটা হলো বাংলাদেশ কজ। বাংলাদেশ রক্ষার জন্য কোনো মতবাদ, দলাদলি সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মধ্যে কিভাবে বাংলাদেশকে রক্ষা করা যায়, বাংলাদেশকে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা অনুযায়ী গঠন করা যায়, সেই জন্যই এই পলিটিক্যাল ফিলোসফিটা নিয়ে কিন্তু আমরা নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছি। অর্থাৎ সেখানে আমাদের যে এক্সিস্টিং সিস্টেমে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, যে বিভিন্ন মতবাদ রয়েছে, সেগুলোর মধ্যে আমরা না গিয়ে কিভাবে বাংলাদেশকে আগামীর দিনে পুনর্গঠন করা যায়, বাংলাদেশকে রক্ষা করা যায়, ভিতরের শত্রু, বাহিরের শত্রু এবং পুরা ওয়ার্ল্ড সিনারিওতে বাংলাদেশের একজন সিটিজেন গিয়ে কিভাবে ওয়ার্ল্ডে বলতে পারে যে আমি বাংলাদেশ হিসাবে প্রাউড ফিল করতে পারি। ওই জায়গা থেকে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম, ছাত্র এবং জনতা যারা আছে সবাইকে নিয়ে কাজ শুরু করেছে এবং আত্মপ্রকাশ করেছে। এবং আমরা এই পলিটিক্যাল ফিলোসফি একটা জায়গায় আমাদের ঐক্যমত, অনলি বাংলাদেশ কজ, নাথিং এলস। সেখানে বিভিন্ন জনের চিন্তাগত জায়গায় বিভিন্ন মতামত থাকতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। সো প্রিভিয়াসলি আমরা দেখেছি বাংলাদেশের বহির্শক্তি এবং ভিতরের শক্তি অনেকে ইন্টারভেন করেছে, যার জন্য ফ্যাসিস্ট রিজিমটা এত দীর্ঘ প্রক্রিয়া হয়েছে, এবং আরও এটার দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা দেখছি যে তারা এখনো তাদের ষড়যন্ত্রগুলো রাখছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে বাংলাদেশ কজে নতুন করে বাংলাদেশের সকল যত জনতা রয়েছে, নাগরিক রয়েছেন, ছাত্ররা রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, যে সেকশনে বলুন না কেন, আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এবং অনলি দিস পলিটিক্যাল ফিলোসফি যে বাংলাদেশ কজ, সেটাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আরেকটা বিষয় হলো ছাত্র সংগঠনের প্রতিনিধি আছেন কিনা, কতজন, কোন আচ্ছা, আপনি একটু পরে নেবেন। জি, আমাদের দ্বিতীয় প্রশ্নটা এসেছে যে ছাত্র সংগঠনের প্রতিনিধি আছে কিনা, কতজন, কোন সংগঠনে আছে, এই বিষয়ে হলো সামান্তা উত্তর দিবেন। নাসির যেভাবে নাসির যে সিনারিওটা আপনাদেরকে ব্যাখ্যা করেছে, এই সিনারিওটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে আশু কর্মসূচিগুলো না করলেই না, বাংলাদেশের চেঞ্জ যেগুলো না করলেই না, সেটার জায়গায় একমত হওয়াটা খুবই জরুরি। তো সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের কমিটি ফরমেশনের জায়গা থেকে আমরা বলেছি যে ছাত্র সংগঠন
শুধু না, যে কোনো সংগঠন মানে দলীয় রাজনৈতিক পরিচয় আছে এবং যে কোনো সংগঠনের সরাসরি সদস্য এরকম কেউই আমাদের সংগঠনে নেই। এবং এটা আমরা নিশ্চিত করার সর্বোচ্চ নিশ্চিত করার চেষ্টা করেছি। তবে তাদের অনেকেরই আগে বিভিন্ন অভিজ্ঞতা আছে, বিভিন্ন সংগঠনে কাজ করার, একাধিক সংগঠনে কাজ করার অভিজ্ঞতা আছে, এমনও রয়েছে। এটা আসলে আমরা চেষ্টা করেছি যে ফ্যাসিস্ট রেজিমে যারা আসলে নিজেদের প্রতিরোধটা বজায় রেখেছে বিভিন্নভাবে, এটা বুদ্ধিবৃত্তিকভাবে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে অথবা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থেকে, কারো কারো ক্ষেত্রে এমনও আছে যে রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক উভয় সংগঠনের সাথে তাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমরা চেয়েছি যারা আসলে মানুষের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবাদের রাজনীতি করে অভ্যস্ত, তাদের সাথে আমরা এক ধরনের বোঝাপড়ায় যেতে চাই এবং তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা আসলে যেটা পূর্বে আলোচনা হয়েছে যে আমরা আসলে বাংলাদেশ কজে, বাংলাদেশকে পুনর্গঠনের প্রশ্নে আমরা একেবারেই একমত। এই জায়গা থেকে আমরা ছাত্র সংগঠন বলি আর বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলি, এইটাকে আমরা পূর্বের যদি কোনো পোস্ট পদবি থেকে থাকে, পূর্বের পোস্ট পদবিকে আমরা বাধা মনে করছি না। আমরা মনে করছি এই মুহূর্তে যদি থাকে সেটা হচ্ছে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। কারণ দলীয় যেই স্বার্থ থাকে, এই দলীয় স্বার্থকে দেখে বাংলাদেশ কজটা, বাংলাদেশকে পুনর্গঠনের প্রশ্নটা কম্প্রোমাইজ হতে পারে। আমরা মনে করি সেটা এই অভ্যুত্থানের পরে আর একেবারেই সমীচীন হবে না। এরপরের প্রশ্নটা হচ্ছে ছাত্র শক্তি আসলে ডিসলভ না অ্যাক্টিভ, এই বিষয়ে আসলে আক্তার হোসেন বক্তব্য। আপনারা জানেন চিন্তা বিনির্মাণ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে 2023 সালের 4 অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করেছিল। এরপরে আমরা ছাত্র শক্তিতে যারা ছিলাম নানাবিধভাবে আমরা সক্রিয় থেকেছি। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, এই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের সাথে একীভূত হয়ে যায়। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্বনামে আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন চলাকালীন সময়ই নিষ্ক্রিয় হয়ে পড়ে। গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক ছাত্র শক্তির দুজন দায়িত্বশীল কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এবং একই সাথে ছাত্র রাজনীতির ফরমেশন কি হবে, রূপরেখা কি হবে তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে। সে জায়গা থেকে আমরা তখনই গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম স্থগিত করি এবং এরপরে বর্তমানে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে ছাত্র শক্তি থাকতে কেন জাতীয় নাগরিক কমিটিতে এসে আমাকে কাজ করতে হলো। খুব সম্ভবত প্রশ্নটা আমাকে ঘিরে। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে এবং একই সাথে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের তরুণ, যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজের একটা আগ্রহের জায়গা আমার আছে এবং আমি মনে করি যে সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের সঙ্গে মিলিত হবেন। সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবাই পরবর্তীতে আরো প্রশ্নের উত্তরের মাধ্যমে জানবেন। প্রশ্ন হতে পারে যে সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে, সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে
থেকে গেছেন শেষ অবধি, তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সে সিদ্ধান্ত নেবেন। সে ব্যাপারে আমাদের এখনই কোনো পূর্বাপার বক্তব্য নেই। ধন্যবাদ সকলকে। ছাত্র শক্তির সকল কমিটি এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেই কমিটি যে পূর্বের কমিটি ছিল সেটা এক্সিস্ট করে না। আমি সাবেক হয়ে গেছি। আর তার এখন সাবেক ছাত্র শক্তি। আচ্ছা, প্রশ্ন উত্তরে যায়। আমাদের আরেকটা বিষয় ভাইয়া কোশ্চেন করেছেন যে আমরা একটা ফর্ম ছেড়েছিলাম গুগল অনলাইনে, তো সেটাতে কি করছে মানে পার ডে 12,000 পিপল হলো আমাদেরকে বিট করেছিল অথবা তারও বেশি। তো সেই জায়গা থেকে আমাদের এটা ক্র্যাক করেছিল। তো আমরা হলো 1 উইকের মধ্যে একটা ওয়েবসাইট নিয়ে আসতেছি যেটার মাধ্যমে পুরো বাংলাদেশে ওই জিনিসটা আবার রিকভারি করব। আচ্ছা, প্রক্রিয়াটা হলো আমরা আমাদের বিভাগগুলোতে সার্চ কমিটি গঠন করে দিচ্ছি পুরা জেলা উপজেলাতে কমিটি দেওয়ার জন্য। আমরা সেখানে কিছু ক্রাইটেরিয়া রেখেছি, সেখানে যাতে ওমেন রিপ্রেজেন্টেশন থাকে, সংখ্যালঘু রিপ্রেজেন্টেশন থাকে, স্পেশালিস্ট কিছু মানুষ থাকে এবং যারা হলো গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশের প্রতি লয়াল কমিটেড, বাংলাদেশের প্রতি সেই মানুষগুলোকে আমরা এবং বাদ মতানুগত পার্টির উদ্যোগীয় অনলি যারা বাংলাদেশের জন্য কাজ করতে পারবে আমরা তাদেরকেই সেই জায়গাতে ক্রাইটেরিয়া বেসিসে হলো কাজ করতেছি। ধন্যবাদ। আর একটা কোশ্চেন হচ্ছে সংবিধান বিষয়ে। আমাদের প্রাথমিক আলোচনা হলো আমরা সংবিধানকে হলো নতুন করে লিখব এবং আমরা এই বিষয়গুলোতে ডিটারমাইন, কারণ আমাদের যে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সে সকল মুক্তিযুদ্ধের পরে 72-এ যে সংবিধানটা লেখা হয়েছিল সেটা হলো আমরা মনে করি যে 71-এ যে অভিপ্রায় ছিল সেটা পরিস্ফুটিত হয় না। এটা একদলীয় একটা দলের বা বাকশালের ভিত্তিতে সংবিধানটা লেখা হয়েছিল যেটাতে গণমানুষের কোনো অভিপ্রায় ছিল না এবং সেই যে সমস্যা বা সংকটের সৃষ্টি হয়েছিল সেটাতে কিন্তু আমরা 7-8 থেকে শুরু করেছি, 111-এ সরকার দেখেছি, 90-এর আন্দোলন ব্যর্থ হয়েছে এবং এর মধ্যে হলো 75-এর পরও একটি সুযোগ বা সৃষ্টি হয়েছিল। অনেকেই সে সময় হলো বাংলাদেশে একটা পুনর্গঠনের সুযোগ এসেছিল, কিন্তু সে সময়ে কাজগুলো করা হয় নাই এবং সেই সময় বিশৃঙ্খলা হয়েছিল। কিন্তু যখন 24-এ এসে আমরা কথা বলছি যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, অসংখ্য মানুষ শহীদ হয়েছিল, আহত হয়েছিল, এই সময়ের যে সুযোগ এসেছে এবং বাংলাদেশের অধিকাংশ হলো তরুণ এবং এই গণ অভ্যুত্থানে হলো বাংলাদেশের কোনো শ্রেণী, পেশা এবং দল, মত সবাই হলো অংশগ্রহণ করেছে। তাদের সাথে আমরা একটা গণ আলোচনার আয়োজন করব সমাজের সকল অংশীজন নিয়ে এবং তাদের মাধ্যমেই যে জনরায় আসবে সে রায়ের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান লিখব, যে নতুন সংবিধানে বাংলাদেশের সকল মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটা থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশে কোনো ফেসিস্ট বা রিজিমের যাতে প্রত্যাবর্তন না ঘটতে পারে সেই জিনিসটা আমরা হলো কবর দিয়ে যাব। আর হলো এ বিষয়ে সংবিধান বিষয়ে মানে আপনারা কোশ্চেনটা পেয়েছেন, তো কিন্তু সংবিধানের সে বিষয়ে আমরা কি গণপরিষদের মাধ্যমে যাব নাকি পার্লামেন্ট নাকি ভোটের মাধ্যমে যাব, এটা হলো আমরা গণ আলোচনার আয়োজন করব। কারণ আমরা মনে করি যে সামান্য কয়েকজন তরুণ সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ না, বাংলাদেশের যতগুলো মানুষ রয়েছে, অংশীজন রয়েছে, সবাই হলো সিদ্ধান্ত নেব। তারা যেভাবে ঠিক করবে যে সংবিধান কি গণভোটের মাধ্যমে হলো একটা কমিটি গঠন করে লিখিত হবে নাকি গণপরিষদের মধ্যে না কিভাবে, তারা তখন সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে জনগণের অভিপ্রায় যেটা সেটা অনুযায়ী হলো সংবিধান লিখিত হবে। আমাদের আরেকটা কোশ্চেন এসেছিল যে সরকারকে সময় বেঁধে দিতে চান কিনা। তার আগে একটা প্রশ্ন ছিল কমিটিকে কিভাবে সংগঠিত করা হবে। যে ক্রাইটেরিয়াগুলো উল্লেখ হয়েছে ইতিমধ্যে, এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা চাচ্ছি যে নিজেদের অবস্থান এবং দলীয় অবস্থান থেকে ঊর্ধ্বে উঠে আসলে মানুষ দেশ পুনর্গঠনের কাজে অ্যাক্টিভ হবে এবং গণঅভ্যুত্থানের সময় আসলে যেই এক দফা দাবিটা ছিল এই এক দফায় আসলে মানুষ নেমে এসেছে এবং আমরা মনে করি এটা তার হচ্ছে ওই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ যে সে এই দাবিটাকে ফুলফিলমেন্ট আসলে একদম দেখতে চায় বাংলাদেশে। আর কমিটিকে সংগঠিত করার ক্ষেত্রে আমরা জেলা কমিটি, জেলায় আমাদের সার্চ কমিটি করা হয়েছে এবং এই সার্চ কমিটির মাধ্যমেই আমরা নির্ধারণ করব যে মানে এই অভ্যুত্থানের সময় সক্রিয় যে তরুণ শক্তিরা ছিল তারা কারা এবং তাদের সাথে আমরা বসবো এবং পারস্পরিক আলোচনার ভিত্তিতে আমরা আসলে কমিটিটা কিভাবে করা হবে এগুলো আমরা সিদ্ধান্তের প্রক্রিয়ায় আছি এখনো। আর সময় বেঁধে দিতে চাই কিনা সরকারকে, দেখুন অন্তর্বর্তীকালীন সরকার একটি আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দ্বারা নির্বাচিত সরকার, আর আমাদের আগের সরকার ছিল অনির্বাচিত সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার।
3 টার্মে তারা 2 টার্মে অ্যাটলিস্ট তারা মানে বিদেশে এবং ইন্টারন্যাশনাল এবং লোকালি তারা হচ্ছে অনির্বাচিত, এটা প্রমাণ হয়েছে। আর আমাদের এখনকার যে সরকার, এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সরকারকে আমরা কাজ করতে দিতে চাই। অবশ্যই এখানে সময়ের ক্ষেত্রে আমরা সবাই চাইবো দ্রুততম সময়ের মধ্যে কার্য সমাধান হোক। আমাদের অনেক কাজ সামনে, দেশ পুনর্গঠন অবশ্যই এখন ইজি একটা বা সহজ একটা পরিস্থিতিতে নাই। আমরা মনে করি যে এগুলো করার জন্য সময় দরকার, কিন্তু আমরা চাইবো যে এখানে যেটা আমরা বলেছি মন্থর গতিটা আসলে চলে যাক। আমরা চাই যে সরকারের প্রত্যেক উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা সচিব, মন্ত্রণালয়ের প্রত্যেকটা লোক অ্যাক্টিভ হোক এবং তারা নিজেদের কাজটা, ডেইলি কাজটা বার্ডেন হলেও তারা বাড়িয়ে নিক, তারা জনগণের উদ্দেশ্যে, জনগণের জন্য এটা বাড়িয়ে নিক এবং কার্য সমাধানের জন্য এগিয়ে যায়। আর এটা দ্রুততম সময়ের মধ্যেই আমরা চাইব। আর পরবর্তীতে 1 মাসের কাজে আমরা সন্তুষ্ট কিনা এই প্রশ্নটা এসেছে, এটার উত্তর নাসির আব্দুল্লাহ। আচ্ছা, পূর্বে একটু বলে নিই, কারণ বাংলাদেশে মানে দুইটা বার্নিং ইস্যু, একটা হলো যে আমরা পলিটিক্যাল দল কিনা, আরেকটা হলো সরকারকে মানে কতদিন দেওয়া উচিত। এটা তো আপনারা দেখতে পাচ্ছেন, বিএনপিও একটা সময় দিচ্ছে, বিভিন্ন দল কিন্তু একটা সময় দিচ্ছে। আমরা যখন গভর্নমেন্ট ফর্মেশন হয়েছিল, সেখানে গভর্নমেন্টে কিন্তু হলো অনেককে বলা হয়েছিল আসার জন্য, কিন্তু কেউ আসে নাই। তারা বলছে যে আমরা ইলেকশন করব এবং আমরা বাহিরে থাকবো, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, সেখানে আমরা যাব না। এখন যখন গঠন হয়েছে, সেখানে তারা কিছু সময় বেঁধে দিচ্ছে, অথবা কিভাবে সময়টা নির্ধারিত হবে। কিন্তু সময়ের চেয়ে হলো যে গণ অভ্যুত্থানে যে মানুষগুলো শহীদ হয়েছিল, তাদের স্পিরিটের যে মানুষটা শহীদ হয়েছিল, তার স্পিরিটের জন্য কতগুলো কাজ আছে, সেই কতগুলো বাংলাদেশটাকে কেমন দেখতে চেয়েছিল, সেই স্বপ্নটা নিয়েই কিন্তু মারা গেছে। একটা মানুষ এমনি এমনি গুলির সামনে যাইতে পারে না। তো আমরা যারা এখন বর্তমানে গভর্নমেন্টের দায়িত্ব আছেন, তাদের কাছে আমরা বলবো যে আপনারা অতি দ্রুত কাজগুলো শেষ করুন, একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিন। কিন্তু সেই কাজগুলো সমাধান করার জন্য শুধু সরকার নয়, আমরা যেহেতু জনগণ, পিপলস উইলে সরকার গঠিত হয়েছিল, আমরা সরকারকে সহযোগিতা করতে হবে। কিন্তু শুধু সহযোগিতা নয়, সাথে সাথে পর্যালোচনা করতে হবে। কেউ যদি মনে করে যে সরকারকে শুধু সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সমস্যার সমাধান হবে, এটা না। আমাদেরকে সাথে সাথে তাদেরকে পর্যালোচনা করতে হবে। যেটা আমরা চিন্তা করেছিলাম, আমরা 15 ডেজ বা 1 মান্থে হলো পিরিয়ডিক্যাল একটা, অথবা 1 মান্থে সরকারকে হলো আমরা পর্যালোচনা করব যে সরকার কতটুকু অগ্রগতি করেছে। এটা শুধু আমরা বলতে নাগরিক কমিটি বুঝাচ্ছে না, আমরা দেশের জনগণ যারা সাংবাদিকতা রয়েছেন, যারা বিভিন্ন দলে রয়েছেন, সবাই পর্যালোচনা করার সুযোগ আছে। আপনার সরকারকে আপনি যদি পর্যালোচনা না করেন, তাহলে আপনি কেন বসিয়েছেন? তো সেই জায়গা থেকে আমরা চাই যত দ্রুত হোক সরকার যে সংস্কার যে কমিশনগুলো রয়েছে, এগুলো দ্রুত কার্য সমাধি করুক এবং দেশে ইন্টারন্যাশনাল আমাদের যে হলো ইকোনমিক ক্রাইসিস গুলো রয়েছে, তারা সেগুলো ট্যাকেল দিক এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, সে আকাঙ্ক্ষা তারা দ্রুত বাস্তবায়ন করুক। এটা কতদিনের মধ্যে, এটা হলো জনগণ ডিসাইড করবে যে আমরা কতদিন তাদেরকে, তারা যদি না পারে সেখানে জনগণ আবার নতুন করে তাদের লড়াইটা জারি রাখবে। স্পেসিফিক তো আমরা কিভাবে বলবো? আপনারা যখন জনগণের একটা সরকার গঠিত হয়েছে, 15 ইয়ার্স এর জঞ্জাল আপনি কতদিনে পরিষ্কার করতে পারবেন? আপনার কি মনে হয়? এটা সংস্কার প্রস্তাবনা অনুযায়ী হবে না, আমরা তো হলো সরকারকে একটা সংস্কার কমিশন গঠনের জন্য বলেছিলাম। সরকার সংস্কার কমিশন গঠন করেছে, 6টা সংস্কার। গণমাধ্যম কমিশন এখনো গঠন হয় নাই। গণমাধ্যমের কি অবস্থা সেটা আপনারাও জানেন। তো আমরা তাদেরকে বলছি যে হলো আপনারা দ্রুত যে কমিশন বা সংস্কার কমিশনগুলো গঠন করেছেন, দ্রুত এগুলো কার্যকারিতা শুরু করেন। তখন যখন তারা 1-2 মাস কাজ করবে, তখন আমরা দেখবো যে তারা কতদিন সময় নিচ্ছে। তখন আমরা তাদেরকে একটা বলতে পারবো যে আপনারা 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার অথবা 2.5 বছর বা 3 বছরের মধ্যে দ্রুত শেষ করুন। যে এখন যখন কাজই শুরু হয় নাই, আমরা কিভাবে তাদেরকে বলতে পারবো? এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এটা যেন তেন হলো অন্য সময় যেটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন একটা সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট, যে তাদের দায়িত্ব হলো জাস্ট একটা ইলেকশন দিয়ে চলে যাওয়া। এটা খুবই একটা ন্যারো কাজ। কিন্তু যখন আপনি একজনকে বলছেন যে যে মানুষগুলো শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা যে কারণে তাদের জীবন দিয়েছে, সেই জীবনের হলো যে আকাঙ্ক্ষা, সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এবং এই আকাঙ্ক্ষাটার বিরুদ্ধে রেজিমটা ছিল 15 ইয়ার্স, নট দ্য 15 ইয়ার্স, পূর্ব থেকে এগুলো হয়েছে।
তাহলে আপনি তাকে কতটুকু সময় দিবেন সেটাই আপনার বিবেকের কাছে বিবেচ্য বিষয়। কিন্তু আমরা বলছি যে সেই পর্যালোচনাটা আমরা জারি রাখবো, এবং ওনারা যখন কাজ শুরু করবে সেখানে গিয়ে আমরা তাদের কাজের পর্যালোচনা করে তাদেরকে একটা সময় বেঁধে দিব যে আপনাদের কার্যকারিতা শুরু হয়েছে, আমরা এখানে মন্থর গতি দেখতে পাচ্ছি, বা এখানে হইতে পারে তারা তাড়াহুড়াও করছে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না, তখন আমরা তাদেরকে একটা সময় দিতে পারবো, কাজটা শুরু হোক। আচ্ছা, আমি বেসিক্যালি যখন কাজ করেছিলাম, গভর্নমেন্ট যখন গঠন হয়েছিল, তখন আপনারা জানেন যে আমি লিয়াজু কমিটিতে ছিলাম। এখন লিয়াজু কমিটি ওইভাবে কার্যকারিতা নাই, আমি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ছিলাম। তো পার্সোনালি আমি সবগুলো দলের কাছে গিয়েছিলাম, আমি বলেছিলাম যে আপনারা সরকারে অংশগ্রহণ করবেন কিনা, কারণ যখন গণঅভ্যুত্থানটা হয়েছিল তখন আমাদের প্রাথমিক চিন্তা ছিল যে আমরা হলো একটা বিপ্লবী সরকার গঠন করব কিনা। কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে হলে একটি সংঘবদ্ধ রাজনৈতিক জনগোষ্ঠী হওয়া প্রয়োজন, যে জনগোষ্ঠী বিপ্লবকে লিড দেওয়ার মাধ্যমে গিয়ে বিপ্লবী সরকার গঠন করে। সেই অপশনটা আমাদের ছিল না, এটা ছাত্রদের মাধ্যমে হয়েছে। ছাত্ররা পড়া টেবিলে ছিল, সেখান থেকে হলো বিপ্লবটা করেছে। সেকেন্ড বিষয় হলো আমাদের সামনে একটা অপশন ছিল যে আমরা সকল দলের সমন্বয়ে একটি সরকার গঠন করতে পারি কিনা। সেখানে আমরা তাদের সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে আমাদের এই দলগুলো সেটা তারা অংশগ্রহণ করবে না, কারণ আমাদের কিছু আইন রয়েছে, কেউ যদি অন্তর্বর্তীকালীন সরকারে অংশগ্রহণ করে সে ইলেকশন করতে পারবে না। সেই জায়গা থেকে ওনারা পিছিয়ে এসেছে, যে জন্য আমাদের বাংলাদেশে যারা হলো একটু পড়াশোনা করেন বা একটু সর্বাগ্য বিদিত জন, তারা অনেকে কিন্তু সিভিল সোসাইটিতে কাজ করে। বাধ্য হয়ে কিন্তু আমরা সিভিল সোসাইটিতে গিয়েছিলাম, এবং সিভিল সোসাইটিতে যখন আমরা গিয়েছিলাম আমরা তাদেরকে স্পষ্টত বলেছি যে আপনি যে গভর্নমেন্টে যাচ্ছেন সেই গভর্নমেন্টটা যে কোনো সময়ের কেয়ারটেকার গভর্নমেন্টের মতো না, এটা একটা বিপ্লবী চেতনা রয়েছে, স্পিরিট রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে শহীদদের, সে অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। এবং আমরা বলেছি, আপনারা আমাদের প্রেস রিলিজে দেখেছেন, তারা যদি সে অনুযায়ী কাজ না করে আমরা সেখানেও পর্যালোচনা রাখবো। আমরা এরকম না যে আমরা তাদেরকে বসিয়েছি তারপরে জনগণ তাদেরকে ছেড়ে দিবে, এরকম কোনো আমাদের কোনো শহীদদের আকাঙ্ক্ষা নাই। আমরা একটু প্রশ্নগুলো শেষ করি, তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আচ্ছা সেই বিষয়ে আমি আসছি। এই বিষয়ে আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে কথা এসেছে, আমি স্পষ্টত কিছু টেকনিক্যাল বিষয় বলি। আমাদের সিভিল সোসাইটি, সিভিল ফরমেশনে কাজ করে হলো পুলিশ। পুলিশের কাছে সিভিল ফরমেশনে কাজ করার জন্য তাদের টেকনিক্যাল কিছু সাপোর্ট থাকে। এখন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেখানে পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, প্রত্যেকেরই আলাদা কিন্তু কর্মযোগ্য রয়েছে। এবং পুলিশের কি হয়েছে, তারা একটা ফেসিস্টের লাঠিয়াল বাহিনী হয়েছিল, যেখানে একটা সংঘবদ্ধ যে শক্তিটা রয়েছে একটা প্রফেশনাল অর্গানাইজেশনকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। এবং ড্যামেজের বদলে কি হয়েছে, যখন তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ইউজ করেছে জনগণ তাদের উপরে সংক্ষুব্ধ হয়েছে, এবং সেখানে কি হয়েছে আপনারা দেখেছেন। এখন তাদের যে একটা ট্রাস্টের জায়গায় সেখানেও তারা আসে নাই, এবং সেখানে আপনারা দেখেছেন একটা পুলিশের রিফরমেশন কমিটি হয়েছে। সেই কমিটির মাধ্যমে পুলিশকে হলো পুরো ব্যবস্থাটাকে আবার অর্গানাইজ করতে হবে। এবং সেখানে র্যাবের কথা এসেছে, এবং র্যাবের বিষয়ে হলো মানুষের কিছু রিজার্ভেশন রয়েছে। আপনি পুরো বাহিনীকে একটা প্রফেশনাল, এটা স্টেটের সম্পদ, কিন্তু র্যাবের কিছু ব্যক্তিবর্গ কিন্তু বিভিন্ন কার্যকলাপে হলো জড়িত ছিলেন। সেখানে আপনি র্যাবকেও যদি হলো মাঠে হলো ডিপ্লয় করেন তাহলে সেটাও কাজ করতেছে না। সেকেন্ড আরেকটা বিষয় আছে, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মাঠে রয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিছু হলো লিমিটেশন রয়েছে, যে বাংলাদেশ সেনাবাহিনী লেথাল উইপন তাদেরকে টেকনিক্যাল এই পার্টগুলো দেওয়া হয়, তারা জনগণের মধ্যে কিভাবে কাজ করবে সে বিষয়ে না, এবং তাদেরকে 1 মাসের ম্যাজিস্ট্রেটি পাওয়ার হলে দেওয়া হয়েছে। আমরা 1 মাস দেখি কতটুকু আইন শৃঙ্খলার উন্নতি হয়, তাহলে সেনাবাহিনীর ক্ষেত্রেও সেভাবে আমরা দেখব। আর আরেকটা বিষয় রয়েছে, পুলিশকে রিফরমেশন এবং পুলিশকে অ্যাক্টিভ করা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত গতিতে ঠিক হচ্ছে না। কিন্তু জনগণ, তাহলে আমরা সেই বিষয় কি করব সে বিষয়ে আমরা একটা দ্রুত প্রস্তাবনা রেডি করতেছি। এবং আপনারা যারা জনগণ রয়েছেন, কিভাবে হয়তোবা আমরা যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছি,
দেশি বিদেশি যে চক্রান্ত আছে, যদি আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটে, সেখানে আমাদের জনগণকে কাউকে আইন হাতে তুলে না নিয়ে কিভাবে সাপোর্টিভ হয়ে কাজ করতে হয়, হয়তোবা আমাদেরকে সেই জায়গাটায় যেতে হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে হারে মাজার ভাঙা হচ্ছে, মন্দিরে হামলা চালানো হচ্ছে, মানে একের পর আন্দোলন সৃষ্টি হচ্ছে, সেখানে অনেকে আইনটা নিজের হাতে তুলে নিতে চাচ্ছেন। 15 ইয়ার্সের সবার চাওয়া পাওয়া 2 দিনে শুরু হয়ে গিয়েছে। তো আমরা মনে করি এই জায়গা থেকে তরুণরা যেভাবে হলো আন্দোলনের ছিল, তারা যদি সংঘবদ্ধ হয়ে এই বিষয়গুলো কাজ করতে পারে এবং জনগণকে সাথে নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলো রিজলভ হবে। তারপরে আপনারা একটা কোশ্চেন করেছেন, এটা কি? আচ্ছা, নাগরিক কমিটি কেন? এটা মনে হয় এর মধ্যে আমি স্পষ্ট করেছি যে একদম সিম্পলি আরেক মিনিট বলে দিই, আপনারা একদম ক্লিয়ার মনে রাখেন। ছাত্ররা ঐক্যবদ্ধ, কিন্তু সেখানে আমরা বলেছি যে ছাত্র জনতা বা ছাত্র নাগরিকের সমন্বয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল। নাগরিকদের কোনো প্ল্যাটফর্ম নাই এবং নাগরিকরা সংঘবদ্ধ না। সংঘবদ্ধ না থাকার কারণে কি হয়েছে, আমাদের সেই গণঅভ্যুত্থানের যে স্পিরিট অথবা আকাঙ্ক্ষা শহীদদের, সেটা ব্যাহত হচ্ছে। এখন ধরেন জামাতের দিকে চলে গেছে, বিএনপির দিকে চলে গেছে, বিভিন্ন দল তাদের মতন ব্যানার জায়গায় অ্যাক্টিভ করেছে। গত 15 ইয়ার্সে তারা বলেছে আমরা নির্যাতিত হয়েছি। নির্যাতিত সবাই হয়েছি, আমিও পার্সোনালি নিজে জেল খেটেছি। কিন্তু বিষয়টা হলো, আপনি যদি শহীদদের মধ্যে 200 শহীদ হলো বিএনপির, 200 জামাতের, বাকি শহীদদেরকে রক্তের সেই টর্চ বিয়ারার কে হবে? তো আমরা মনে করি যারা শহীদ হয়েছে তারা কখনোই এই আন্দোলনে বিএনপি বা জামায়াত হিসাবে আসে নাই। তারা একটি আহ্বানে এসেছিল, সেটা হলো এক দফা দাবি। আমরা সেই এক দফা বাস্তবায়ন বাংলাদেশে করে ছাড়বো। সেটার জন্য হলো নাগরিকদের পক্ষ থেকে আমরা একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছি। আমরা সকল নাগরিকদের বাংলাদেশের এই প্ল্যাটফর্মের অধীনে ঐক্যবদ্ধ করব। এখানে কোনো দল মতানতবাদ বা আমাদের যে দ্বিমত রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টা চালাবো। সেই প্রয়োজনীয়তা থেকে নাগরিক প্ল্যাটফর্মটা গঠন হয়েছে। আপনাদের আচ্ছা, বেসিক্যালি আমি যেহেতু পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ছিলাম, আমি টিএসসিতে সকল ছাত্র সংগঠনকে, প্রায় 36টা ছাত্র সংগঠন একসাথে ছিল, আমরা তাদেরকে বলেছিলাম যে ছাত্র সংগঠনের একটি প্রস্তাবনা রেডি করতে হবে। ছাত্র সংগঠনের যে দীর্ঘ ইতিহাস, সেখানে হলো মানুষের ছাত্র সংগঠন প্রতি একটি ভীতি অবস্থা বিরাজ করছে। তারা যেভাবে গেস্ট রুম করাচ্ছিল, বিভিন্ন যে মারামারি সন্ত্রাসের মধ্যে নিমজ্জিত ছিল, এবং ছাত্র সংগঠনগুলো তাদের পেশাদারিত্বের জায়গা থেকে হলো বিপথে চলে গিয়েছিল। তো তাদেরকে বলেছিলাম আপনারাও একটি প্রস্তাবনা দেন, আমরাও আমাদের থেকে একটা প্রস্তাবনা দিই, দুইটার সমন্বয়ে কিভাবে ছাত্র সংগঠনগুলো বাংলাদেশে কাজ করতে পারে সেই বিষয়ে হলো কথা হবে। এর মধ্যে হলো আমাদের 9 দফার যে দাবি ছিল, সেখানে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, যেটা আমরা শুরু থেকে বলে আসছি এবং বাংলাদেশের আপমান জনতার চাওয়া যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হবে না। আপনি বিএনপিকে জিজ্ঞেস করেন, সে কি লেজুর চায়? আপনি জামাতকে জিজ্ঞেস করেন, সে কি লেজুর চায়? লেজুর কেউ আমরা চাই না। কিন্তু সেটার ফরমেশনটা কিভাবে হবে সেটা ছাত্র সংগঠনগুলোকে ডিসাইড করতে হবে। আপনি যেহেতু এখানে অনেকগুলা বিশৃঙ্খলতা সৃষ্টি করেছেন, শৃঙ্খলতা ফিরিয়ে আনার আপনার দায়িত্ব। সো ছাত্র সংগঠনগুলোতে সেই শৃঙ্খলা ফিরিয়ে এনে তারা কিভাবে কাজ করবে তারাই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এখানে একটা কথা রয়ে গেছে, ছাত্ররা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে যে আমরা ছাত্র রাজনীতি চাই না। কিন্তু আমরা সেখানে নাগরিক কমিটি থেকে বলতে চাই যে ছাত্র রাজনীতি থাকবে না থাকবে সেটা হলো ছাত্রদের বিষয়, কিন্তু আমরা ছাত্রদের মধ্যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী চাই যারা আগামীর বাংলাদেশকে রক্ষা করব। যদি রাজনৈতিক বোঝাপড়াটা জায়গাটা না থাকে, তাহলে আমরা মনে করি বাংলাদেশ বিপথে যাবে। রাজনীতি থাকবে নাকি থাকবে না, ক্যাম্পাসে মারামারি হবে না কি হবে না, সেগুলো আপনারা দ্রুত ডিসিশন নেন এবং দ্রুত সময়ের মধ্যে যদি এটা রিজলভ করতে না পারেন, হয়তো আপনাদের ছাত্র রাজনীতিও বন্ধ হয়ে যেতে পারে। এজন্য আপনারা একটি সঠিক প্রস্তাবনা জাতির সামনে নিয়ে আসুন। নিজেদের যে আগের যে বিশৃঙ্খলগুলো কাজগুলো রয়ে গেছে সেগুলোকে জাতির সামনে উপস্থাপন করুন রিডিমশনের জায়গা থেকে এবং রিকনসিলিয়েশনের জায়গা থেকে। কিন্তু আমরা একটা বিষয় নাগরিক কমিটি থেকে বলতে চাই, হল ভিত্তিক ছাত্র রাজনীতি না হোক, কারণ হলে টর্চার সেল ছিল এবং সেটা আগামীতেও ফিরে আসবে। আমরা বলি যে সে একাডেমিকে তো রাজনীতি না থাকুক, সেই ছাত্র রাজনীতিটা বিভিন্ন ফরমেশন হতে পারে, সেটা ছাত্র সংগঠন ঠিক করবে। এবং তবে আমরা চাই ছাত্রদের মধ্যে একটি বোঝাপড়া সম্পূর্ণ রাজনৈতিক জনগোষ্ঠী থাকুক। এখন রাজনৈতিক জনগোষ্ঠীর জন্য কিভাবে ফরমেশনটা হবে এটা ছাত্ররা ডিসাইড করবে।